আমরা ক্লাস শুরু করছি। আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে নিউ ক্লাসিসিজম এন্ড হচ্ছে আমরা এনলাইটেনমেন্ট এই টপিকটার উপর আমরা আলোচনা করেছি এবং আমরা রোমান্টিসিজম নিয়ে কিছু দূর স্টার্ট করেছিলাম। সো আমি আবার রোমান্টিসিজমটা আবার শুরু থেকে শুরু করছি। সো বলা হয়ে থাকে তোমার রোমান্টিসিজম হচ্ছে কি একটা রিঅ্যাকশন এগেনস্ট হচ্ছে তোমার নিউ ক্লাসিসিজম। ইটস আ ইন্টেলেকচুয়াল মুভমেন্ট। এটা হচ্ছে সেম লেট 18th সেঞ্চুরি এবং মিড 19th সেঞ্চুরির সময়, এবং এটা অ্যাকচুয়ালি মানুষকে তখনকার সময়ের যে তোমার এনলাইটেনমেন্ট পিরিয়ডের যে নেচারকে যে ডিস্টর্ট করা না এক্সটর্ট করা বলতে পারো, এবং ওখান থেকে যে বিভিন্ন ধরনের ফ্যাকচুয়াল যে টপিক গুলাকে বের করে নিয়ে আসে, যে র্যাশনালিজম, যে স্টেটমেন্ট গুলা বা র্যাশনালাইজ করার যে চেষ্টা নেচারকে, মানে কি করে এটাকে ডাইসেক্ট করে। তো এই যে থট, হ্যাঁ, এই থটটা আসলে সবাইকেই আসলে খুব একটা মানে কি বলবো হ্যাপি বা স্যাটিসফাই করতে পারে না আর কি। হ্যাঁ, সো রোমান্টিসিস্ট যারা, দে আর এগেইনস্ট দ্যাট ফ্যাকচুয়াল treatment of the nature and the human behavior or emotion and sort of like that আর কি। হ্যাঁ, so they have actually break through যে তোমরা আসলে যেভাবে ডাইসেক্ট করছো, this is not the correct way to interpret what is happening around us। হ্যাঁ, সেটা যেটাই হোক, যে মানে তুমি আসলে অ্যাকচুয়ালি কান্ট এক্সপ্লেন এভরিথিং বাই লজিক। সো যারা রোমান্টিসিস্ট ছিল তাদের থটটা অনেকটা এরকম ছিল যে দে হ্যাভ রিডিফাইন্ড দেয়ার ওয়ার্ল্ড ইন ডিফারেন্ট way or different word, broadly constructed as a break from Enlightenment, the dominant intellectual and philosophical movement in Europe during the 18th century, established reason as the foundation of all knowledge. সো রোমান্টিসিস্ট বলা হয়ে থাকে এরা হচ্ছে গিয়ে একটা গ্রেট ইনফ্লুয়েন্স। যাদের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে রোমান্টিসিজমটা তোমার যত না কি বলবো আর্কিটেকচার খুব প্রমিনেন্ট, তার থেকে বেশি ধরো লিটারেচার, মিউজিক, আর্ট, হ্যাঁ, ড্রামা, those sectors were মানে মানে মাচ মোর বলবো যে তোমার এই রোমান্টিসিজমের মুভমেন্টে বেশি নাড়া খেয়েছিল, এবং দে হ্যাভ ডিপিক্টেড দেয়ার ওন স্টেটমেন্ট থ্রু দেয়ার ওয়ার্ক। হ্যাঁ, সেটা মেবি এটা মিউজিক হতে পারে, মেবি এটা পোয়েট্রি হতে পারে, মেবি একটা কোনো একটা নোভেল হতে পারে, বাট দে হ্যাভ ডিপিক্টেড দেয়ার ওন জাজমেন্ট থ্রু দেয়ার ওয়ার্ক। তো আর্কিটেকচারাল ইনফ্লুয়েন্সটা কতটুকু আছে সেটা আমরা একটু পরে দেখবো। আগে আসলে রোমান্টিসিজমের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদেরকে নিতে হবে যে হোয়াট ইজ রোমান্টিসিজম আর কি। সো ফার্স্ট জেনারেশনের পোয়েট যেমন রবার্ট বার্নস, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ, দে আর দ্য অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট জেনারেশন রোমান্টিসিস্ট পোয়েট। এবার সেকেন্ড জেনারেশন জেন অস্টিন, লর্ড বায়রন, পিবি শেলি, জন কিটস, এরা হচ্ছে গিয়ে সেকেন্ড জেনারেশনের তোমার পোয়েট। So neoclassicism was one aspect of the wider Romantic movement, which began primarily in England and Germany as an arch towards simple, sincere feeling and natural behavior as opposed to court ethic. All historical styles were though to be natural and desirable as antidote to the unpleasant reality of Rococo artificiality and the Industrial Revolution. So the word romantic was applied to whatever might call from sublime associations, ruins, and other reminders of past grandeur and of the melancholy passages of time. So ওরা যে কথাটা এখানে বলতে চাচ্ছে সেটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল এরার সময় যে ধরনের স্টাইল অফ ক্যারেক্টার ছিল, হ্যাঁ, টুয়ার্ড হচ্ছে গিয়ে সিম্পলিসিটি, টুয়ার্ড নেচার, দোজ আর দোজ আর মোর হচ্ছে গিয়ে ওরা বলতে চাচ্ছে which cannot be explained in word, ওইটাকে ওরা বলতে চাচ্ছে ক্লাসিক্যাল রোমান্টিসিস্টরা ওটাকেই হাইলাইট করতে চাচ্ছে বা ওইটাকে বলতে চাচ্ছে যে দোজ আর অ্যাকচুয়ালি দ্য মেইন মানে এসেন্স অফ ওয়ার্ক। হ্যাঁ, রাদার দেন তুমি যেটাকে আর্টিফিশিয়াল প্রচুর ইয়া করছো, অর্নামেন্টেশন করছো বা এটাকে ফ্যাকচুয়াল ট্রিটমেন্ট দিচ্ছ, যে হোয়াট এভার ইট ইজ, ওইটাকে ওরা খুব একটা বলতে চাচ্ছে যে এটা আসলে আর্টটাকে দে হ্যাভ ডিনাইং দ্য যে ভিতরে যে ইনার ক্যারেক্টারিস্টিক্স আছে সেই সেই ক্যারেক্টারটাকে অ্যাকচুয়ালি ওটাকে ডিনাই করছে আর কি। হ্যাঁ, সো ওদের বক্তব্য হচ্ছে যে ইমোশনাল যে ইনভলভমেন্ট, ইমোশনাল যে অ্যাটাচমেন্ট, হ্যাঁ, সেটাই হচ্ছে গিয়ে তোমার প্যাশনটাকে রিফ্লেক্ট করবে তোমার থ্রু ওয়ার্ক। এটাই হচ্ছে গিয়ে তোমার রোমান্টিসিস্টদের একটা মূল
আহ, আহ, মন্ত্র বলতে পারো আর কি। So industrialization, rapidly growing technologies hardly pleased everyone. এটা তো প্রথমেই আমরা বললাম যে অ্যাকচুয়ালি রোমান্টিসিস্টরা হচ্ছে গিয়ে এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যে টেকনিক্যালিটি আর মেশিন ওয়ার্ক আর আর এই যে তোমার বিভিন্ন ধরনের যে ফ্যাক্ট ডিটারমিনেশন, দে ডোন্ট লাইক ওই ফ্যাক্ট গুলাকে। They saw that is a bane and looked for philosophical explanation, more philosophically এটাকে এক্সপ্লেনেশনের দিকে ওদের মনোযোগ ছিল rather than খুব টেকনিক্যালিটির দিক থেকে। Preciseness, predictability, emotionless work of neoclassicism, and brutality, ugliness, and shameness gave birth of romanticism. ওরা বলতে চাচ্ছে যে রোমান্টিসিজমের মধ্যে যে কোনো একদম তুমি ম্যাথমেটিক্যালি তুমি কাজ করছো বা খুবই ভেরি ব্যান এবং যেরকম একটা যে স্ট্রাকচার, যেরকম স্টেটমেন্ট দিচ্ছে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট নাই, হ্যাঁ, সেটা আসলে অ্যাকচুয়ালি একটা ভেরি ব্রুটাল এবং আগলি একটা থিং। সেটা থেকে ওরা আসলে বের হয়ে আসতে চায়। সো ওটাকে এই জন্য বলা হয়ে থাকে এটা রিয়াকশন এগেনস্ট নিউ ক্লাসিসিজম, যেখানে ওরা ওদের ইনার ইনার ফিলিংটা হচ্ছে কি মাচ মোর ওদের মানে 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 এটা হচ্ছে ডায়নামিজম বলতে পারো আর কি। রোমান্টিসিস্ট বিলিভ ইন অ্যাসিমেট্রিক এন্ড ইররেগুলারিটি এবং ইটস কমপ্লিমেন্টারি মুভমেন্ট, এই জন্য বলা হয়ে থাকে। এবং নাম্বার অফ নিউ ক্লাসিসিস্ট অলসো ডিজাইন রোমান্টিক ওয়ার্ক অ্যাজ ওয়েল। সো এটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল রিভেলাইজেশন এর একটা ছোট ছবি। একটা আমরা এটার ডিটেইল তোমাদের সেদিনই বলেছিলাম, এটা আমি ডিটেইল গেলাম না। যে তোমার অ্যাকচুয়ালি টেকনিক্যাল টেকনিক্যাল বা মেশিন ওয়ার্ক বা তোমার ইন্ডাস্ট্রিয়াল রিভেলাইজেশন যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, এই দুইটা ছবি হচ্ছে সেই স্টেটমেন্টটাকে ফিগার আউট করছে। Whereas this is the হচ্ছে কি একটা রোমান্টিসিস্টদের একটা আইডিওলজি। দেখো যে এখানে একটা মানে ছবিটা থেকে বুঝতে পারছো যে দিস ইজ সামথিং এক্সপ্রেশন বিয়ন্ড তুমি যেটা দেখছো, মানে তুমি সাদা চোখে যেটা দেখছো সেটা না, হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা একটা কাল্পনিক একটা ব্যাপার। বা তোমার ওই টোটাল ওই যে একটা সিনারি আছে সেটার মধ্যে তোমার আরেকটা মানে ডিমেনশনকে অ্যাড করে দেওয়া। যে এখানে দেখা যাচ্ছে যে সো মেনি ফিগার, এই যে একটা ফিমেল ফিগারের অ্যারাউন্ডে, দোজ আর অ্যাকচুয়ালি হিজ হার, মানে মেবি তার কোনো ফিয়ার বা তার কোনো একটা ডিজায়ার, হ্যাঁ, হোয়াট এভার ইট ইজ, ওইটাকে ডেপিক্ট করছে। হ্যাঁ, যে ইটস নট দ্যাট হোয়াট একটা 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 হিউম্যান ফিগার, সে যে উইমেন মানে শুয়ে আছে, ঠিক সেটা তুমি মানে নিউ ক্লাসিসিস্ট ওটাকে ঠিক ওভাবেই প্রেজেন্ট করবে। বাট অ্যাজ এ রোম্যান্টিসিস্ট হি অর শি হ্যাজ ফিগার আউট দ্যাট যে বিয়ন্ড দ্যাট সিন কি হচ্ছে, যে মেবি ইন হার ড্রিম আর তার ফেয়ার, তার ডিজায়ার, দোজ উইল বি ডিপেক্টেড ইন দ্য পিকচার আর্টের মধ্যে। হ্যাঁ, সো রোম্যান্টিসিজম or the Romantic era বা period was an artistic literacy and intellectual movement that originated in Europe. It's already policy in most areas. It was speak in the approximate 1800 to 1850. Partly a reaction against industrial, it also revolt against aristocratic, social, and political norms of the age of enlightenment, and a reaction against the scientific rationalization of nature. এটা করে একদমই পছন্দ করছিল না। It was embodied most strongly in the visual art, music, and literature, but had a major impact on historiography, education, and the natural science. In politics was considerable and complex, while for much of the একটা ইন্টারেস্টিং ব্যাপার কি যে আমি যদি মানে এই লাইনগুলো বিয়ন্ডে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই যে ধরো কোনো একটা অ্যারিস্টোক্রেসি বা কোনো একটা পলিটিক্যাল লিডার যেভাবে রুল করছে, তো ওই সময়ের যারা রোমান্টিসিস্ট যারা ছিলেন, দে হ্যাভ তাদের থ্রু দেয়ার ওয়ার্ক দে হ্যাভ ডিপিক্টেড দ্যাট যে ওরা আদৌ ব্রুটাল ছিল, ওরা কি আদৌ হিউম্যানাইজ ছিল, নাকি ওরা ওদের যে পার্সোনালিটিটা বা ওদের যে ইনার যে থটটা, সেটাকে ওরা রিফ্লেক্ট করার চেষ্টা করবে থ্রু দেয়ার ওয়ার্ক। যে তুমি তার ওয়ার্কের মাধ্যমে বুঝতে পারছো যে সিচুয়েশনটা আসলে কেমন ছিল। ওই সময়টা আসলে খুব ব্রুটাল একটা পিরিয়ড, ওই সময়টাতে হিউম্যানের উপর অনেক অত্যাচার হচ্ছে। সো সর্ট অফ দোজ থিংস দে, যেটা আসলে তোমার সাদা চোখে দেখা যাচ্ছে না, সেটাই হচ্ছে রোমান্টিসিস্টরা ব্যাখ্যা করার চেষ্টা করতো। যেটা ওরা বলতে চাচ্ছে নিউ ক্লাসিক্যালিজম বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটাকে শুধুমাত্র ফ্যাক্টটাকে তোমার সামনে পয়েন্ট আউট করবে। তো এটাকে ছয়টা ক্যারেক্টারিস্টিক্স আছে রোমান্টিসিজমের। তার মধ্যে প্রথম হচ্ছে সেলিব্রেশন অফ নেচার। So romantic writers saw nature as a teacher and the source of infinite beauty. So
অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে যে যে ছয়টা the six characteristics যেটা রোমান্টিসিজমকে আসলে ডিফাইন করতে পারে আর কি। হ্যাঁ, এখানে একটা জন কিটের এখানে একটা ছোট্ট একটা ইয়ে আছে, পোয়েম আছে, যেটা হচ্ছে কি, where are the songs of spring, where are they, think not of them though, hush thy music too, while bare clouds bloom of soft dying day and touch the stubble plains with rosy hue। মানে এখানে ও আসলে নেচারটাকে বা সিজন গুলাকে সে তার মতো করে এখানে ইয়া করছে যে অটামে কেমন, স্প্রিং এ কেমন, ফিলিংটা কি। হ্যাঁ, যে এই যে তোমার আহ তোমার যে এক্সপ্রেশন, নেচারকে ও ওর মতো করে যে এক্সপ্লেন করছে, যে তার মানে কি নেচারটাকে ও আসলে সেলিব্রেট করছে, নেচার যে ক্যারেক্টারিস্টিক্স, সিজন, মানে যেখানে হয়তোবা এনলাইটমেন্ট পিরিয়ডে নেচারটাকে কিভাবে দেখবে, যে ক্লাইমেটিক একটা সিনারিও, যে এই ক্লাইমেটে এটা হয়, বা ওয়েদার চেঞ্জ হচ্ছে এই ফ্যাক্টর কারণে, তোমার বিভিন্ন ধরনের সায়েন্টিফিক কিছু ডাটাস দিয়ে ওটাকে এক্সপ্লেন করবে। ওয়ারেস ও কিন্তু রোমান্টিসিস্টরা হচ্ছে ওটাকে ওয়ার্ড থ্রু ওয়ার্ড এবং তার তার যে ইনার ফিলিং সেটা দিয়ে সে নেচারকে এক্সপ্লেন করছে। ওইখানে ডিফারেন্সটা, যে কেউ একজন ডাটা এবং রেশনালাইজ করছে, আর ও ওর ইনার স্টেটমেন্টটাকে এখানে এক্সপ্লেন করছে। এখানে কি করে, ফোকাস অন দ্য ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি। তার মানে হচ্ছে যে যে রোমান্টিসিজম প্র্যাকটিস করছে তার যে ইন্ডিভিজুয়ালিটি, তার যে স্পিরিচুয়ালিটি, দ্যাট উইল রিফ্লেক্ট অন হিজ অর হার ওয়ার্ক। So for he like the writers turn inward, valuing the individual experience. This is in turn to lead heightened sense of spirituality in romantic work. এবং যেটার কারণে অ্যাকচুয়ালি এটার মধ্যে একটা এক্সট্রা ডিমেনশন অ্যাড হচ্ছে, বিকজ অফ যেহেতু ওর ইন্ডিভিজুয়াল স্টেটমেন্টটাকে ওখানে রিফ্লেক্ট করছে। এখানে হচ্ছে কার, এডগার অ্যালান পোর একটা তোমার দ্য রেভেন স্টোরি, যেখানে একটা ম্যান গ্রিভিং ফর হিজ ডেড লাভ idealized woman in the romantic tradition, when a seemingly sentient raven arrives and torments him, which can be interpreted, মানে এখানে একটা গল্পের একটা এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে যে ওর মেন্টাল ইনস্টেবিলিটি এবং তার যে ডেড গার্লফ্রেন্ডের যে একটা ম্যানিফেস্টেশন, সেটাই এখানে এক্সপ্লেন করা হয়েছে, যেখানে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালিটি বা তার যে ইনার যে সেন্সটা সেটা রিফ্লেক্ট করে। থার্ড হচ্ছে সেলিব্রেশন অফ আইসোলেশন অ্যান্ড মেলাঙ্কলি। এটাকে বলা হচ্ছে যে সেলফ রিফ্লেকশন। প্রচুর রোমান্টিসিস্ট আছে যারা হচ্ছে কি সেলফ রিফ্লেকশন করেছিল এবং সেলফ পোর্ট্রেট করেছিল, নিজেকে নিয়েই অনেক ক্রিটিসিজম করেছিল এবং নিজেকেই অনেক আবার খুব একটা হাইলাইটেড একটা হিসাবে একটা নিজেকে এক্সপ্লেন করেছিল। তার মানে কি এই যে রিফ্লেকশন, সেলফ রিফ্লেকশন, হ্যাঁ, বা সেলফ রিলায়েন্স, এটা হচ্ছে গিয়ে তোমার রোমান্টিসিসদের একটা another way of express their idea আর কি। ইন্টারেস্ট ইন দ্য কমন ম্যান, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আগে কিন্তু যে পোয়েট্রি বলো, লিটারেচার বলো, মিউজিক, দোজ আর অনলি ফর অ্যারিস্টোক্রেট। তারাই একমাত্র এটাকে এক্সারসাইজ করতো এবং তাদের নিজস্ব আর্টিস্ট বলো, তাদের নিজস্ব মিউজিশিয়ান বলো, তারা শুধু মানে কোর্টের মধ্যে ওই এগুলো প্র্যাকটিস করতো। জেনারেল পিপলের জন্য আসলে তোমার লিটারেচার, আর্ট, মিউজিক ছিল না আর কি। হ্যাঁ, সো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেটা উনি বলেন যে অ্যাকচুয়ালি হি এমব্রেস যে সিম্পল রাইটিংস, তারপর হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে সাধারণ মানুষদের কাছেও আসলে এটা পৌঁছাতে পারবে, যে সাধারণ মানুষ এটা বুঝতে পারবে, এটা পড়তে পারবে এবং মানে এটাকে এনজয় করতে পারবে। সো মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেটা করেছিলেন যে ওই জিনিসটাকে উনি হাইলাইট করেছিলেন, দিস ইজ নট ফর দ্য রয়্যাল বা অ্যারিস্টোক্রেসি, যে লিটারেচার ফর অল পিপল। এখানে ওনার একটা পোয়েমে উনি কিভাবে এটাকে বুঝাতে চেয়েছেন সেটার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। আইডিয়ালাইজেশন অফ হিউম্যান, একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে প্রচুর ফিমেল রোমান্টিসিস্ট ছিল, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার ছিল তারা কিন্তু মেয়েদের ছেলেদের নামে, ছেলেদের ছদ্ম নামে ওরা আসলে ইয়া করেছিল আর কি। হ্যাঁ, সরি আমি উল্টা বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, না ঠিকই আছে। হ্যাঁ, রিটেন বাই উইমেন, বাট ওরা আসলে
তোমার ইনিশিয়ালি পাবলিশ আন্ডার মেল সিজনিম, অর্থাৎ মেলদের নামে ওরা তাদের প্র্যাকটিস করছে। আসলে ওই এরাটাই এরকম ছিল যে মেয়েরা আসলে খুব সহজে সামনে আসতো না, বা তাদের এডুকেশন বা তাদের যে ফিলসফিক্যাল স্টেটমেন্টটাকে কেউ আসলে ওভাবে একসেপ্টেন্স ছিল না। কিন্তু প্রচুর উইমেন আছে যারা তোমার রোমান্টিসিজম প্র্যাকটিস করেছিল, এবং সেটা হচ্ছে তোমার যে ম্যারি শ্যালি ওয়ান অফ দেম, যেটা তোমার মেইলদের নামে এক্সপ্রেস করা হতো আর কি। তার মানে এখানে আয়রনিক্যালি বলা হচ্ছে যে প্রচুর কাজ আছে যেটা উইমেনরা এখানে করেছে। পার্সোনিফিকেশন এন্ড প্যাথেটিক ফ্যালাসি। পার্সোনিফিকেশন মানে হচ্ছে কি তোমার কোনো একটা ইয়াকে কি বলে, মানে কোনো নেচার, এভরিথিং কে তুমি সরি হ্যাঁ, এভরিথিং হচ্ছে কি তুমি নেচার থ্রু হচ্ছে এটাকে এক্সপ্রেস করবা আর কি। হ্যাঁ মানে, বা তুমি নেচার লাইক কোনো একটা পার্সনিফাই করবা, বা নেচারের কোনো এলিমেন্টটাকে তোমার মানুষের মতো করে বুঝার চেষ্টা করবা। যে ধরো এনিথিং যেটা মেবি ওটা একটা অবজেক্ট, বাট দিস ইজ থিং, বাট তুমি ইউ উইল পারসিভ ইট লাইক আ মানে কি বলে এটাকে, কোনো একটা লিভিং কোনো অবজেক্টের সাথে আর কি। হ্যাঁ, সো এই পার্সোনিফিকেশনটাও হচ্ছে তোমার রোমান্টিসিজমের একটা ক্যারেক্টার। সো দিস আর দ্য 6 ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিসিজম আইডেন্টিফাই করা। ক্যাসপার ডেভিড ফ্রেডরিকের এটা হচ্ছে ওয়ান্ডারার অফ দ্য সি অফ ফগ। এটা যে একটু আগে আমরা বলেছিলাম যে ইন্ডিভিজুয়ালিটি এবং স্পিরিচুয়ালিটিকে ডেপিক্ট করার জন্য এইটা একটা খুব ইন্টারেস্টিং একটা পেইন্টিং, যেখানে তোমার যে পেইন্টার ডেভিড ফ্রেডরিক নিজেই একটা তোমার এই যে একটা খুবই পাহাড়ের উঁচু উঁচুর মধ্যে দাঁড়িয়ে নিচে দেখছে, যেখানে তোমার ক্লাউড বা ফগি একটা জিনিস, যেখানে সে মানে টোটাল মানে বলতে চাচ্ছে যে নেচার উপরে বিয়ন্ড এসে মানে উপরে উঠে নিজেকে একটা খুবই একটা প্রলিফিক একটা অ্যাটিটিউড, যে সে এখান থেকে বোঝার চেষ্টা করছে হ্যাঁ ওয়ার্ল্ড বা সিস্টেম। সো এটা বলা হয়ে থাকে ওয়ান অফ দ্য মাস্টারপিস অফ রোমান্টিসিজম, যেখানে সে সেলফ রিফ্লেকশন বা এখানে পার্সোনালিটিটাকে সে রিফ্লেক্ট করছে, স্পিরিচুয়ালিটিকে রিফ্লেক্ট করছে আর কি এই ছবির মাধ্যমে। এটা আরেকটা, সেটা হচ্ছে তোমার যে ইগুয়েন ডেলা করেক্স এর ডেথ অফ সান্দানা পোলাস। এটা হচ্ছে সারদানা পোলাস, সেটা হচ্ছে একটা মানে একটা কিং ছিল, তার তার সময়কার তার একটা সিচুয়েশনটাকে ডেপিক্ট করছে, যেখানে ভদ্রলোক নিজে একটা খুবই মানে টাইরেন্ট একটা কিং ছিল। সো সামহাও শত্রুপক্ষ তাকে যখন অ্যাটাক করে, তখন সে এতটাই মানে ব্রুটাল, সে তখন তার যে ফেভারিট বা তার যে পজেশনস গুলো ছিল, তার যে যে জিনিসগুলোকে সে পছন্দ করতো, হি হ্যাজ কিলড অল অফ দেম, বা সে ডিস্ট্রয়েড অল অফ দেম বিফোর এনিমি কেম টু হিজ তার যে ইয়ার মধ্যে আর কি, তার প্যালেসে। তার মানে তার যে পছন্দের যে ব্যাপারগুলা বা তার যে পজেশনস গুলাকে সে নিজেই ডিস্ট্রয় করে ফেলে, যে ওটার পজেশন আর কেউ নিতে পারবে না। সো এই যে তোমার মানে তোর একটা পিকচার মধ্যে তার ক্যারেক্টার যে এইটাই হচ্ছে সে ভদ্রলোক। হ্যাঁ, সারদানা পোলাস এইটা হচ্ছে সে ভদ্রলোক, যে দেখা যাচ্ছে হোয়াইট একটা একটা ড্রেস পরে রয়্যাল রয়্যাল একটা ব্যাপার, যার আশেপাশে তোমার মনে করো যে টোটাল কেয়াটিক একটা সিচুয়েশন, যেখানে এখানে শত্রুরা আসছে, কিন্তু তার আগেই সে নিজেই আসলে তার বিভিন্ন জিনিসকে সে ডিস্ট্রয় করে ফেলছে। সে জানে সে আসলে উইন করবে না। হ্যাঁ, তাই অন্যদেরকেও সে পজিশন নিতে দিবে না। এই যে একটা ফিলিং, তার যে ইনার একটা সেন্স, হ্যাঁ, এইটাকে কিন্তু যে জেলা কোরেক্স তার মতো করে একটা স্টেটমেন্ট দিচ্ছে একটা বড়। এবং ইজুইন জেলা কোরেক্স এর বা রোমান্টিসিস্ট যে পেন্টাররা ছিল, তাদের আর্ট ওয়ার্কের একটা বড় একটা ব্যাপার ছিল যে বিগ আর্ট পিস, এটা কোনো মানে ছোট কোনো আর্ট পিস, বিগ ওয়ান, ওয়াল ওয়াল অয়েল পেন্টিং এগুলো, ভেরি ব্রাইট ভাইব্রেন্ট কালার, সো মেনি থিংস, স্পটেড লাইট ফেলছে। হ্যাঁ, সো এইগুলা হচ্ছে রোমান্টিসিস্ট আর্টিস্টদের একটা মানে স্টাইল অফ ওয়ার্ক। হ্যাঁ, তার মানে মানে তার যে ইনার যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটাকে সে এখানে রিফ্লেক্ট করছে থ্রু দিস পেন্টিং। এটাও হচ্ছে ডেলাক্রোক্সের আরেকটা অ্যাবডাকশন অফ রেবেকা। আইভানহো যে স্টোরি বুকটা আছে, সেই আইভানহো স্টোরি বুকের একটা একটা ঘটনাকে ডেপিক্ট করছে, যেটা তোমরা আইভানহো যারা পড়েছো তারা জানো যে রেবেকাকে অ্যাবডাকশন করে নেয় রাজা, এবং অ্যাট দ্য সেম টাইম রেবেকা হচ্ছে আইভানহোর মানে লাভার। সে তখন কি করে, আবার আইভানহো যে গ্রামে থাকতো সেই গ্রামটাকেও অ্যাট দ্য সেম টাইম তারা আগুন লাগায়।
তার মানে ব্যাপারটা হচ্ছে আইভানহোর মধ্যে একটা এটুকু মনে আছে, বাট এই যে টোটাল সিনারিওটা যে একটা তার মধ্যে একটা ডিলেমা তৈরি করা, যে এই টোটাল ডিলেমাটাই তোমার এই পিকচারটা, ওই ওই ক্যারেক্টার, ওই পুরো গল্পটার ভিতরে একটা খুবই ক্লাসিক একটা স্টোরি। তো ওই ওই ক্লাসিক স্টোরিটারই একটা পার্ট সে এখানে ডেপিক্ট করার চেষ্টা করেছে তার থ্রু, মানে তুমি কি পার্সোনাল ফিলিংটাকে বেশি এখানে তুমি রিফ্লেক্ট করবা বা ওটার পেছনে তুমি দৌড়াবা, নাকি অ্যাকচুয়ালি তোমার হিউম্যানিজম তোমার কাছে ইম্পর্টেন্ট। সো ছোট্ট একটা পার্ট, বাট সে মানে এক্সপ্রেস করছে কিভাবে। এখানেও দেখো যে ভেরি ব্রাইট ভাইব্রেন্ট কালার, স্পটেড লাইট, যে কোথাও কোথাও লাইট একটা ব্রাইট এন্ড কালার হয়ে যাচ্ছে, তার মানে বুঝছি লাইট পড়ছে, ওই যে রেবেকার উপর লাইট ফেলছে, হ্যাঁ। ওখানে পেছনে দেখা যাচ্ছে যে হালকা ভাবে ধোঁয়াশা ভাবে তোমার আগুন লেগে গেছে। সো টোটাল টোটাল এইটার মধ্যে খুবই ভাইব্রেন্ট, এটাও দেখা যাচ্ছে যে পেন্টিং এর সাইজও এটা ভেরি বিগ একটা সাইজের একটা পেন্টিং। এখানে সেই অ্যাবডাকশন অফ রেবেকার যে স্টোরিটা, সেখানে তোমার এটা এখানে একটু এক্সপ্লেইন করা আছে। এটাও হচ্ছে কি তোমার একটা, যে এটা ফ্রেঞ্চ রেভলিউশনের সময়, যে তোমার চার্লস টেন তার ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যে তার যে ব্রুটালিটি, তার যে তার বিরুদ্ধে যে মানুষ আর থাকতে চাচ্ছে না, কারণ চার্লস এক্স ছিল হচ্ছে অনেকটা যে মোনার্কি বা ধরো চার্চ যে পলিটিক্স, সেটাকে সে অনেক বেশি হাইলাইটেড করতো, মানে ডেমোক্রেসি বা কমন পিপলদের জন্য তার কোনো ইয়া ছিল না, মানে প্ল্যাটফর্ম ছিল না আর কি। So তখন যে ফ্রেঞ্চ রেভলিউশন হয় 1850-তে, তখন তার ওই ওই সময়কার কথা, যে সাধারণ মানুষ তখন অনেক মানে ইয়া হচ্ছে, মানে তখন মানে আওয়াজ, মানে কি বলছো, মানে কি বলো এটাকে, এগেইনস্টে তার, হ্যাঁ। সে তখন তার তার অধীনে আর থাকতে চাচ্ছে না, এবং এই যে ফিমেল যে ক্যারেক্টারটা, সেটা বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করছে, এবং যে সাধারণ মানুষ আসলে তখন যে তোমার যে অ্যারিস্টোক্রেট বা যে রাজার যে লোকজন, তার উপরে সে নিজেকে স্ট্যাবলিশ করছে, যে তোমার তোমার তোমাদের সাথে আমরা এখন আর সেম পাথে না, আমরা উইল লিড দ্য সোসাইটি, হ্যাঁ। যেখানে একটু বলা আছে, লিবার্টি অফ লিডিং দ্য পিপল ওয়াজ মেড ইন রেসপন্স টু দ্য পলিটিক্যাল upheaval that would result in the overthrow of the reigning monarch Charles X. This work was begun in October 1830. I have undertaken a modern subject, a barricade, so that if I did not win for my country, I will at least be painting for it. অর্থাৎ যে ইজিন ডেলাকোরেক, সে নিজে হয়তো বা যুদ্ধে যেতে পারছে না, বা সে হয়তো বা সরাসরি ফাইট করতে পারছে না, বাট থ্রু দিস পেইন্টিং সে যে আসলে তার তার আন্ডারে সে থাকতে চাচ্ছে না, সে যে তার মানে এগেইনস্টে, সে এগেইনস্টে আছে, সেটা সে জানানোর জন্য সে এই পেইন্টিংটা করেছিল আর কি, ডেলাকোরা, যে বোঝানোর জন্য যে ইউ আর ডুইং রং, এবং কমন পিপল উইল যে কোনো সময় তোমার উপরে চলে আসবে। So wrote Agent Delacroix on the 18th of the month of his to his brother, the general, in an unpublished letter, and on December 6th, he announced to his friend Guillemard, I have finished my picture, or almost. In the painting, the most contemporary historical reality, the revolutionary days on July 27, 28, 29, Tariq de Bola, blend into allegory in the manner of Rubens in this great daring canvas centered on the immense figure of liberty emerging half naked from the barricade, and its plastic vigor recalls the sculpture of Michelangelo, while the treatment of the corpse in the foreground reveals the influence of Cross. It has been alleged that the man in the high hat is actually Delacroix, although Alexander Dumas, is a lecture given in the December 10, denied that the artist had participated in any active way in the events of July 1830. মানে জুলাই 1830-তে যে ইয়া হয়েছিল, যে প্রোটেস্টটা হয়েছিল, সেইটাকেই সে ডেপিক্ট করেছে তার এই ছবিটাতে। এটাকে সে ডেলাকোরেক্স বলতে চাচ্ছে আর কি, যাই হোক। আহ যে হ্যাট পড়া লোকটাকে পরে ডিনাই করেছিল, সে আসলে অ্যাকচুয়ালি কোনোদিনই কোনো এরকম প্রোটেস্টে মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে নাই, সেটা আবার তার ফ্রেন্ড পরে এটাকে ডিনাই করেছিল আর কি, হ্যাঁ। যাই হোক, তার মানে কি এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের সময়কার যে সাধারণ মানুষকে যে স্ট্যাম্পেডিট করছে তোমার কিং এর লোকজন, কিন্তু তার কিন্তু এই যে একটা কমন পিপল, যে তার উপরেও সে নিজেকে বিয়ন্ড এই সিচুয়েশনের মধ্যেও যে সে নিজে দাঁড়িয়ে আছে, এবং ফ্রেঞ্চ যে একটা ফ্ল্যাগ নিয়ে যে বুঝাচ্ছে যে না, কমন পিপলদের যে স্টেটমেন্টটা, তার মানে ওই সময়টাকে সে সরাসরি হয়তো বা ওই প্রোটেস্টে পার্টিসিপেট করে নাই, বাট
এই পেন্টিংটা হচ্ছে ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেশন যে সে আসলেও তার মোনার্কিকে লাইক করছে না এবং সে এটার এগেইনস্টে এবং সে কমন পিপলকে সাপোর্ট করতে চাচ্ছে। তার মানে এটাই আমি বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি যে রোমান্টিসিজম যে প্র্যাকটিস করে তারা অ্যাকচুয়ালি এই স্টেটমেন্টে ওরা দিতে চায় যে ইটস নট লাইক যে তোমাকে আসলে সরাসরি তোমাকে কি করতে হবে, মানে যুদ্ধে যেতে হবে আর কি। ওই যে কাজী নজরুল ইসলামের একটা গান আছে না, ওই যে কারার ওই লৌহ কপাট, ওই গানটাতে কি করছে মানে ওইটা তো মানে কাজী নজরুল ইসলাম নিজে অবশ্য অনেক যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, তারপরেও হচ্ছে গিয়ে এই যে এইসব মিউজিক বা আর্টিস্ট তারা আসলে দিস আর দা, বলতে পারো কি একটা স্পার্ক, যে ওদের এই গানটা বা ওদের এই আর্টটা সাধারণ মানুষকে আরো অনেক বেশি উজ্জীবিত করে বা দে ইনফ্লুয়েন্স দেম আ লট যে আসলে এটাই করা উচিত। মানে তারা হচ্ছে কি এটা একটা বলতে পারো যে দে গিভ দ্য আইডিয়া how to do it এবং when to do it, but maybe they didn't participate actually in the protest, হ্যাঁ। সো এই রোমান্টিসিজমের প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে ফিলসফিক্যাল মুভমেন্ট, ফিলসফিক্যালি ইনভলভমেন্ট এবং কমন পিপলের কাছে স্টেটমেন্ট পৌঁছে দেওয়া কোনো একটা সিচুয়েশনের তার পার্সপেক্টিভ থেকে আর কি, হ্যাঁ। So the primary essence to say Romanticism was it revolt against the intellectualism from the age of Enlightenment and the dominant neoclassical art style of the time. It favored the expression of emotions as well as the value of nature over industrialization আর কি, হ্যাঁ। এটাই হচ্ছে গিয়ে বলতে পারো যে ওদের স্টেটমেন্ট। Again এটা একটা ফ্রেঞ্চ একটা আর্টিস্টের করা রাফট অফ মেডিউসা, থিওডর গ্যারিকল্ট। এটা হচ্ছে কি তোমার ফ্রেঞ্চ এক তোমার কি বলে কিং তার গ্রুপ অফ পিপলকে কোন একটা জিনিসে সাগরে পাঠিয়েছিল। মেডুসা হচ্ছে কি ওই শিপটার নাম, কিন্তু শিপটা রেক হয়। শিপটা রেক হওয়ার পরে প্রচুর মানুষ আসলে তখন বোটে করে প্রায় 150 মতো পিপল একটা বোটে করে রেস্কিউ করার চেষ্টা করে আর কি নিজেদেরকে, যে কিভাবে ওরা বাঁচবে ওই এরকম একটা টাইরেন্ট একটা ওশনের মধ্যে, কোথাও কোনো ল্যান্ড দেখা যাচ্ছে না, কিভাবে নিজেদেরকে সেভ করবে, হ্যাঁ। সো দিস ইজ দ্য সিচুয়েশন, 150 মানুষ যেখানে তোমার কোনো ফুড নাই, কিছু নাই, কোনো ল্যান্ড দেখা যাচ্ছে না। সো অ্যাকচুয়ালি যেটা হয় কি ওই এই তোমার কি হয় তখন একজন আরেকজনকে তখন, তার মানে কি যতটুকু তাদের রিসোর্স আছে সেই রিসোর্সটা যদি নিজের তুমি নিজেকে নিজেকে অ্যালাইভ রাখার জন্য রাখতে চাও, তার মানে কি তোমাকে এই 150 মানুষকে কমিয়ে ফেলতে হবে। এখানে আসলে তোমার সবার মধ্যে এটা ডিস্ট্রিবিউট করার কোনো উপায় নাই। তো তখন নিজেদের মধ্যে একটা গ্রুপিং তৈরি হলো, ঈর্ষা তৈরি হলো, যে যারা আসলে ডমিনেন্ট, যারা আসলে মানে ফোর্সফুল, তারা তখন দেখা গেল টোটাল জিনিসটা কন্ট্রোলে নিয়ে নিল, হ্যাঁ, এবং বাকিদেরকে তারা মানে মানে কি বলবো পানিতে ফেলে দিল বা মেরে ফেললো, যাতে তাদের সংখ্যাটা কমে আসে এবং তাদের রিসোর্স তাদের মধ্যে থাকে। একটা সময় সেটা রিসোর্সও ফিনিশ হয়ে গেল, হ্যাঁ। তখন তাদের কি করার শুরু করে, টার্গেট করা ক্যানাবিলিজম, অর্থাৎ বেঁচে তো থাকতে হবে। মানুষের হিউম্যান নেচারটাই এরকম যে তুমি তোমার নিজেকে সেভ করার জন্য বা বেঁচে থাকার জন্য ইউ ক্যান ডু এনিথিং, হ্যাঁ। সার্ভাইভাল যে একটা একটা ইনস্টিং, সেই ইনস্টিংটা থেকেই এখানে এটা দেখানো হচ্ছে যে দেখা যাচ্ছে ওটার মধ্যে ক্যানিবালিজমও শুরু হয়, যে ওরা নিজেরা নিজেদেরকে মানে মেরে মানে একটা মানে ব্রুটাল একটা সিচুয়েশন আর কি। প্রায় 13 দিন না 14 দিনের মতো ওরা এই রাফটেতে ছিল এবং এই একটা ছবি দিয়ে ওই ঘটনাটাকে আসলে ডেপিক্ট করতে চাচ্ছে, যে আসলে এই যে এই মানুষগুলোকে এরকম একটা মানে একটা সাগরের মধ্যে ছেড়ে দেওয়া কোনো একটা কিছু কোনো একটা ট্রেড এন্ড কমার্সের জন্য এখানে পাঠানো হয়েছিল এবং তাদের শিপরেক হয়ে যাওয়ার পর তাদের যে একটা ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিটা যেখানে দেখো যে বিভিন্ন মানুষ মরে পড়ে আছে, কেউ হয়তো বা তারকে সেভ করার চেষ্টা করছে, বাট হি হি আর সাম পিপল আর তারা হচ্ছে গিয়ে লিড করছে টোটাল জিনিসটা, যারা হয়তো তাদের হেল্প যাচ্ছে, বাট মানে হি ইজ দ্য লিডিং পার্সন। তার মানে কি এই যে টোটাল সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা হচ্ছে কি তোমার ওই হিউম্যান নেচারটাকে সার্ভাইভাল ফর দ্য ফিটনেস, যে ফিট সেই সার্ভাইভ করবে এবং বাকিরা তোমরা এটার মধ্যে নাই, হ্যাঁ, তোমরা যাও যেভাবে পারো, হ্যাঁ। তার মানে এই যে হিউম্যান ইনস্টিংক্ট, সেই ইনস্টিংক্টটাকে সেখানে ডেপিক্ট করছে তার এই পেন্টিং এর মধ্য দিয়ে। হুম। এটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে তোমাকে বোঝানোর জন্য যে নেচারকে রিপ্রেজেন্ট করছে ফিলিপ অটো রং দ্য মর্নিং, হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে তোমার রিয়েলিস্টিক আর্টিস্ট রিয়েলিজমে বিশ্বাসী করে যে তার কাছে মর্নিংটা অ্যাজ ইট ইজ
ছবিটা দেখো যে একটা মর্নিং এর যেটা সফট লাইট, তার গাছগুলা, তার যেখানে লাইট পড়ছে, হ্যাঁ, সে তার তার দৃষ্টিতে মর্নিং ইজ লাইক দ্যাট, বাট একটা রোমান্টিসিস্ট সে মর্নিং কে দেখছে খুবই ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ থেকে, যেখানে শুধুমাত্র তোমার, যেটা একটু আগে বললাম, যে শুধু একটা হোয়াইট ভিশনে তুমি যেটা দেখো যে আকাশ, তার গাছপালা, তার নেচার, হ্যাঁ, নেচারটাকে ও অন্যভাবে এখানে রিপ্রেজেন্ট করছে, যেখানে এই যে এঞ্জেলস লাইক ফিগার, হ্যাঁ, তার মানে কি মর্নিংটা হচ্ছে কি ভেরি, মানে কি বলবো, সাবলাইম, ভেরি পিওর, ভেরি মানে ভেরি মানে ক্লোজ টু হেভেন, যেখানে মর্নিং এর এঞ্জেলসরা ঘুরে বেড়াচ্ছে। সো দিজ আর দ্য এঞ্জেলস রিপ্রেজেন্টিং, হ্যাঁ, যেটা তোমার মর্নিং এ যে সান রাইজের সাথে সাথে এখানে তাদের ঘোরাফেরা, এবং এটাও তাই যে মানে যে সান তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে হচ্ছে কি ছোট ছোট যে এঞ্জেলস লাইক ফিগার, এবং নেচারটাকে ও ডেপিক্ট করছে ভাবে, যে ফ্লাওয়ার্স, স্কাই, যে এখানে এটা তোমার সিলোটে দেখা যাচ্ছে মাউন্টেন। সো দিজ আর দ্য থিংস যেটা হচ্ছে কি রোমান্টিসিস্টরা রিপ্রেজেন্ট করছে মর্নিং এবং নেচারকে। আর এটা হচ্ছে কি রিয়েলিস্টিক বা রিয়েলিজমে যারা বিশ্বাসী তাদের একটা পেইন্টিং। সো দিস ইজ দ্য মানে আমি এটাকে ডিফারেন্সটা বোঝানোর জন্য যে একটা রোমান্টিসিস্টরা কিভাবে চিন্তা করে আর একটা রিয়েলিস্টরা কিভাবে চিন্তা করে। ইটস মোর লাইক হচ্ছে তুমি যদি একটা ছবি তুলো, ছবি তুলে যেরকম আসবে, এবং এটা দেখেই বোঝা যাচ্ছে যে তার 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 গ্লুমি একটা মর্নিং স্যাডনেস, হ্যাঁ, মানে তার নতুন কিছু না, নাথিং নিউ, হ্যাঁ, এই পাশের ছবিটাতে। আর ওয়েরাস দিস ইজ তোমাকে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে একটা নিউ ডে শুরু হচ্ছে। নিউ ডে মিনস হচ্ছে গিয়ে নিউ একটা আইডিয়া, নিউ একটা থিম, নতুন করে তুমি কোনো কিছুকে স্টার্ট করতে পারো। দিস ইজ এ নিউ স্টার্ট, হ্যাঁ, সামথিং ভেরি মানে ইন্টেলেক্ট, মানে ভেরি ফিলসফিক্যালি রিপ্রেজেন্টেশন, যেখানে তোমার আসলে ডেপিকশনটাই অন্যরকম, যে ফ্রেশ এবং ভেরি ভাইব্রেন্ট, ভেরি পিওর, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আর এটা কিন্তু একদম সাধারণ একটা ডে টু, যেটা তোমাকে মানে ইন্সপিরেশনটাই নাই, অ্যাজ ইফ তোমার ডে টু ডে লাইফের একটা ডেপিকশন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রোমান্টিসিজম রিয়েলিজমের মধ্যে। এগেইন একটা তোমার পিকচার, সেটা যেটা আমি দেখালাম, লিবার্টি লিডিং দ্য পিপল, জি ডেলা কোরেক্সের, এটা হচ্ছে গিয়ে জিন জিন মিলেটের একটা তোমার একটা রিয়েলিস্টিক আর্ট, যেখানে দ্য গ্লিনার্স, হ্যাঁ, এখানে হচ্ছে কি তোমার সাধারণ মানুষকে, কমন পিপল কে দেখাচ্ছে কমন পিপল হিসেবে, যেখানে ও দেখো ফার্মিং, খুবই একটা ফার্মিং ল্যান্ড, যেখানে আসলে খুব ভালো কিছু নাই বলতে পারে, যে খুব গ্রোথফুল কোনো সিচুয়েশন না, বোঝা যাচ্ছে যে ভেরি ডাল অ্যান্ড গ্রে। এবং সাধারণ মানুষের যে পোর কন্ডিশন, সেটা তার ড্রেস, তার ফেসের যে ক্যারেক্টারিস্টিক, দের ইজ নো গ্লো, কোনো লাইট পড়ছে না তার ফেসে, হ্যাঁ, তার ভেরি মানে কি বলবো, যে গ্লুমি একটা ক্যারেক্টারিস্টিক, তার ডে টু ডে লাইফটাকে এখানে রিয়েলিজমের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। ওয়ারাজ এখানে দেখো কমন পিপল উইথ দে ক্যান প্রোটেস্ট, দে ক্যান আপহিল, মানে দে ক্যান লিড। এইটাই এখানে বোঝা যাচ্ছে যে তোমার যে সোসাইটিতে তোমার একটা পজিশন আছে, এবং ইউ ক্যান লিড দ্য সোসাইটি, হ্যাঁ, ইউ হ্যাভ দ্য পাওয়ার, এবং সেটা যে ব্রাইট লাইট পড়ছে তার গায়ের উপরে, হ্যাঁ, তাকেই ফোকাস করা হচ্ছে, বা তাকে স্টেজের, শি ইজ দ্য মেইন ক্যারেক্টার বা পারফর্মার, হ্যাঁ, দ্যাট ইজ হোয়াট রোমান্টিসিস্টরা সিজ, হ্যাঁ, তার ভিশন। যে কারণে তোমার এই ডেলাকোরিক্সের এই ছবিটা ফ্রেঞ্চ রেভলিউশন একটা মানে হিউজ একটা বলতে পারো একটা এভিডেন্স, যে তোমার সাধারণ মানুষের ভিতরকার যে ইনার যে একটা স্পার্ক, সেটা সে এখানে রিফ্লেক্ট করছে। whereas একটা রিয়েলিস্টিক আর্টিস্ট কিন্তু দেখছে সাধারণ মানুষকে এই একটা অ্যাসপেক্টে, যেখানে দে আর ভেরি poor, the dull, the day-to-day work, হ্যাঁ, these are the difference between হচ্ছে গিয়ে তোমার রোমান্টিসিজম আর রিয়েলিজমের মধ্যে। সো অলরেডি আমরা অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলছি। সো আমরা এখান থেকে যদি একটু এটাকে সামারাইজ করি, যে হোয়াট আর দ্য প্রিন্সিপলস অফ রোমান্টিসিজম। সো দ্য ফোর প্রিন্সিপলস ওরা এখানে বলছে, দ্য অরিজিনাল ইউনিটি অফ ম্যান এন্ড নেচার ইন আ গোল্ডেন এজ,
অর্থাৎ হিউম্যানের সাথে মানে মানুষের সাথে নেচারের যে একটা একটা ইউনিটি আছে, ওটাই আসলে গোল্ডেন এজ বলতে চাচ্ছে, যেখানে তুমি নেচারকে ডাইসেক্ট করছো না এবং নেচারটাকে অ্যাজ এ পিওর হিসেবে তুমি দেখছো। দ্য রোমান্টিসিক সায়েন্স মাস্ট নট ব্রিং অ্যাবাউট এনি স্প্লিট বিটুইন নেচার অ্যান্ড ম্যান। অর্থাৎ ওরা বলতে চাচ্ছে যে এই যে মানে নেচারটাকে যে স্প্লিট করছে হিউম্যান এবং নেচারের মাঝে, এই যে সায়েন্স এটাকে যে এতটাকে মানে কি করছে, মানে কেটে কুটে দেখছে এটার ভিতরে কি আছে, হ্যাঁ, এটাকে রোমান্টিসিস্টরা খুব অপছন্দ করতো। They saw the Enlightenment as a cold-hearted attempt to extort knowledge from nature. They know that all source হচ্ছে গিয়ে নেচার থেকে নলেজের সোর্স, কিন্তু ওটা থেকে যেভাবে এক্সটর্ট করছে এনলাইটেনমেন্ট পিরিয়ডের ওরা, সেটাকে দে ডোন্ট লাইক। হ্যাঁ, এবং বুঝতেই পারছো নেচারের রিপ্রেজেন্টেশন ওদের কাছে কিরকম, দে হাউ দে সি দ্য নেচার। আর সেই জন্যই তারা আসলে এই যে এনলাইটমেন্ট পিরিয়ডের যে কাটা ছেঁড়াটা পছন্দ করছে না। an attitude of admiration, love and worship, a personal response, more like personal philosophy, personal statement, personal reflection বলতে পারো যে রোমান্টিসিজমের ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, সো এটা হচ্ছে কি গ্লোরিফিকেশন অফ নেচার। রোমান্টিসিজম হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে চলে আসবে গ্লোরিফিকেশন অফ নেচার, অ্যাওয়ারনেস এন্ড অ্যাকসেপ্টেন্স অফ ইমোশনস, মানে হিউম্যান ইমোশনস। সেটা যে যে কাজটা করছে, সে মিউজিশিয়ান হোক, যে আর্টিস্ট হোক বা আর্কিটেক্ট হোক, তার যে নিজস্ব যে অ্যাওয়ারনেস, তার যে চিন্তা, সেটাই হচ্ছে এটা এটা এটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে, মানে ফ্যাক্ট এখানে ইম্পর্টেন্ট না। এটাই হচ্ছে রোমান্টিসিজম বিলিভ করে। সেলিব্রেশন অফ আর্টিস্টিক ক্রিয়েটিভিটি এন্ড ইমাজিনেশন। দে বিলিভ ইন দেয়ার ক্রিয়েটিভিটি এবং ইমাজিনেশন, এবং ওটাকেই তারা সেলিব্রেট করে রাদার এটার ফ্যাক্ট আইডেন্টিফিকেশন থেকে। এমফাসাইজ অন অ্যাস্থেটিক বিউটি, themes of solitude, focus on exoticism and history, spiritual and supernatural elements, vivid sensory description, use of personification, focus on the self and autobiography. So এটা তুমি যদি টোটাল এই যে সামারাইজ করো, তাহলে আমরা এই কতগুলো পয়েন্ট আমরা আইডেন্টিফাই করতে পারি। রোমান্টিসিজম এবং ক্লাসিসিজমের মধ্যে ডিফারেন্সটা কি? ইনটিউশন ভার্সেস অ্যানালাইসিস, অর্থাৎ নিও ক্লাসিসিজম, আসলে এটা এখানে ভুল হয়েছে, শুধু ক্লাসিসিজম না, নিও ক্লাসিসিজম এবং রোমান্টিসিজমের প্রথম পার্থক্য হচ্ছে যে রোমান্টিসিস্টরা বিশ্বাস করে ইনটিউশনের উপরে, আর নিও ক্লাসিসিস্টরা বিশ্বাস করে অ্যানালাইসিসের উপরে। স্পন্টেনিয়াস ভার্সেস এডুকেশন, অর্থাৎ রোমান্টিসিস্টরা ভেরি স্পন্টেনিয়াস, দে ডোন্ট বিলিভ ইন যে তোমার যে ইনার নলেজ, তারা কিন্তু বিশ্বাস করে যে একটা চাইল্ড, একটা ছোট বাচ্চা হচ্ছে গিয়ে মোর ইন্টেলেকচুয়াল দেন আ পার্সন হু ইজ এডুকেটেড, বিকজ এডুকেশন তোমাকে একটা ব্যারিয়ার দিবে, তোমার মধ্যে এক ধরনের বাধা তৈরি করবে বা তোমাকে কিছু রেস্ট্রিকশন দিবে, whereas তুমি স্পন্টেনিয়াস কোন ডিসিশন নিতে পারবে না, বিকজ ইউ হ্যাভ সো মেনি মানে এটা ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, মানে ডুজ এন্ড ডোন্ট, এরকম প্রচুর জিনিস তোমার মাথার মধ্যে, রুলস এন্ড রেগুলেশন তোমার মধ্যে চলে আসবে, যেটা তোমাকে তোমার ক্রিয়েটিভিটিটাকে কি করবে, হিন্ডার করবে আর কি। হ্যাঁ, সো দে বিলিভ ইন স্পন্টেনিয়াস রেসপন্স রাদার দেন হচ্ছে গিয়ে এডুকেটেড ভার্সন। দে বিলিভ ইন অনেস্টি ভার্সেস পোলাইটনেস। হ্যাঁ, অনেস্টি ভার্সেস পোলাইটনেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার অনেস্ট ওপিনিয়ন তারা দেয়, মানে কিন্তু নিও ক্লাসিস বা তোমাকে এনলাইটমেন্ট পিরিয়ডে ওরা তোমাকে অনেক পোলাইট করে, তার মানে তোমাকে ইউ লুক ইউ ডোন্ট লুক গুড, এটা কখনোই তোমার নিও ক্লাসিসরা বলবে না। হ্যাঁ, তারা তোমাকে বলবে ইউ ইউ মে নট বি ইন আ গুড শেপ টুডে, তার মানে কি তুমি আজকে ভালো অবস্থা নাই, তার মানে তোমাকে ভালো লাগছে না, কিন্তু কখনোই সে তোমাকে বলবে না ইউ আর নট লুকিং গুড। হ্যাঁ, বাট অনেস্টলি, বাট নিউ ক্লাস রোমান্টিসিস্টরা তোমাকে ডিরেক্ট বলবে যে তুমি তুমি গুড লুকিং না, বা তুমি গুড না, বা তোমার এটা, তার মানে কি এই যে তোমার অনেস্ট ওপিনিয়ন ভার্সেস হচ্ছে যে পোলাইটনেস, যেখানে তুমি তোমার যে যাকে অ্যাটাক করছো তাকে তুমি সরাসরি কোনো ইনফরমেশন দিচ্ছ না, বাট ভেরি পোলাইট ওয়েতে তুমি বলার চেষ্টা করছো, তো মানে এটা আসলে হচ্ছে না বা এভাবে হবে না। হ্যাঁ, সো আর ওয়ারাস তোমার স্পন্টেনিয়াস একটা রেসপন্স বা অনেস্ট ওপিনিয়ন হচ্ছে রোমান্টিসিস্টরা বিশ্বাস করে। আইডিয়ালিজম ভার্সেস রিয়েলিজম। হ্যাঁ, ওই যে একটু আগে তো দেখলাম রিয়েলিস্ট বা রিয়েলিজম মানে হচ্ছে কি একদম অ্যাকচুয়াল যে ফ্যাক্ট, সেই ফ্যাক্টটাকেই তোমাকে তুলে ধরে, বাট আইডিয়ালিজম হচ্ছে কি আইডিয়ালাইজ করা, যে বিয়ন্ড দ্য ইমেজ দের ইজ সামথিং যেটা তুমি দেখতে পাচ্ছ না,
এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এক একজন যারা রোমান্টিসিজম প্র্যাকটিস করে তারা তাদের আইডিওলজিকে কিন্তু এক্সপ্রেস করে। মেবি হি স সামথিং স্পিরিচুয়াল ইন দ্য সেম, তাহলে ওই স্পিরিচুয়ালিজমকে এক্সপ্রেস করে। ইভেন তোমার নেচারটাকে ডার্ক হিসেবেও অনেকে রিপ্রেজেন্ট করেছে, যেখানে ডার্ক এলিমেন্ট গুলাকে সে ফোকাস করেছে। মেবি এটা নেচার একটা সামান্য একটা ঘটনা, কিন্তু সেটাকে তার তার যে স্ট্রোক, তার যে কালার, তার যে ডিপিকশনের জন্য যে ফিগার গুলো সে ব্যবহার করছে, যেটা তোমার ভিতরকার যে অন্ধকার বা ডার্ক সাইডটা সেটাকে রিফ্লেক্ট করছে। প্রচুর তোমার ইনার থট বোঝা যায়, বা পার্সোনালাইজেশন অনেকটা স্টেটমেন্ট বলতে পারো। ইউ ক্যান ফিল হোয়াট দ্য আর্টিস্ট ইজ ফিলিং, মানে ওর ফিলিং বা তার ও তখনকার সময়ের যে একটা তার যে চিন্তা, তার যে স্টেট অফ মাইন্ড, সেটাকেই সে রিফ্লেক্ট করে থ্রু হিজ ওয়ার্ক। সেটা পোয়েট্রি হোক, সেটা লিটারেচার হোক, সেটা আর্ট হোক। আমরা যদিও এখানে ভিজুয়াল আর্ট দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি রোম্যান্টিসিজম, কারণ পোয়েট্রি টোয়েট্রি গুলো আমাদের আমাদের সাথে আসলে খুব একটা যায় না, যার কারণে আমরা হয়তো বা আর্টটাকে এখানে দেখানোর চেষ্টা করেছি যে স্টেটমেন্টে বোঝানোর জন্য যে হোয়াট দ্য রোম্যান্টিসিস্ট সিজ। হ্যাঁ, যে যেমন ধরো আমরা ওয়ান্ডার অফ দ্য সি অফ ফগ, যেটা আমরা দেখেছিলাম প্রথম যে ছবিটা, ইয়ার কি যেন লোকটার নাম, যেখানে সে মাউন্টেনের উপরে দাঁড়িয়ে সে নিচে তাকাচ্ছে, মানে ভেরি মিস্ট্রিয়াস একটা কন্ডিশন। তার মানে তার স্টেট অফ মাইন্ডটাও তখন খুবই মিস্ট্রি, যেখানে প্রচুর কুয়াশা, ক্লাউডি। হ্যাঁ, মানে সেই, এবং কিন্তু সে নিজেকে মনে করছে সামওয়ান হু ক্যান মানে রুল দ্য ওয়ার্ল্ড, ইন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সে যেখান থেকে সে আসলে ওয়ার্ল্ডকে নিচ, তা সে উপরে, এবং সে নিচ থেকে ওয়ার্ল্ডকে মানে দেখছে। হ্যাঁ, সে তার নিজেকে সে অন্য একটা লেভেলে সে চিন্তা করছে। এই যে নিজেকে নিজেকে তার ভিতরে যে চিন্তাটা সেটাকে রিফ্লেক্ট করা, সেটাই হচ্ছে কি তোমার এই যে আইডিওলজি, মানে আইডিওলজি আর কি। হ্যাঁ, সো আইডিয়ালিজম ভার্সেস রিয়েলিজম হচ্ছে কি ডিফারেন্স রোমান্টিসিজম ও ক্লাসিসিজমের মধ্যে। দ্য রেয়ার ভার্সেস এভরিডে, অর্থাৎ মানে অ্যাকচুয়ালি রোমান্টিসিস্টরা দাবি করে যে এই এটা আসলে ইনার ইনার স্টেটটাকে এক্সপ্লেইন করা, অনেস্টি বা স্পন্টেনিয়াস মুভমেন্ট ইজ এ রেয়ার থিং। আর নিও ক্লাসিসিজম হচ্ছে ডে টু ডে এভরিডে ওয়ার্ক, যে মানে ওখানে তুমি কোনো ধরনের কোনো কি নাই, কোনো মানে ভেরিয়েশন নাই, দের ইজ নো ভ্যারিয়েশন, দের ইজ নাথিং নিউ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার নিউ ক্লাসিসিজমের ক্যারেক্টারিস্টিক্স। এখন যদি আমরা আর্কিটেকচারে আসি, যে রোমান্টিসিজম ইন আর্কিটেকচার ইজ an 18th and 19th century revivalist movement focusing on building styles that evoke a sense of the distant past. So actually they have recreate the medieval period এর আসলে যে ক্লাসিক্যাল medieval period যে ক্লাসিক্যাল টাইপ ছিল, সেটাকে ওরা অনেক বেশি হাইলাইট করেছিল, রাদার হচ্ছে কি তোমার নিউ ক্লাসিক্যাল যে স্টাইল অফ ওয়ার্ক থেকে, reflecting a growing affinity for medieval style coupled with a sentiment for the exotic romanticism in architecture, harken back to the period of strength and greatness. The goal of this architecture movement was to recapture base emotions such as fear and awe, a sense of individualism, ability to create beauty. These sentiments formed the foundation of romantic architectural building. Interestingly, ব্লেনহেম প্যালেস হচ্ছে কি ওয়ান অফ দ্য মানে কি বলবো যে পিকচারেস্কিউ আর্কিটেকচার বা রোমান্টিক আর্কিটেকচারের মানে মানে প্রাইম বলতে পারো, যেটার এক্সাম্পল। পরবর্তীতে যে আর্কিটেকচার গুলা হয়েছে রোমান্টিক পিরিয়ডের, সেটাও অনেকটা ব্লেনহেম প্যালেসের মতো করেই করা হয়েছে আর কি। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি এটাকে যত না তুমি বিল্ডিংটাকে তুমি এখানে ইটসেলফ দেখবা, এটা মোর হচ্ছে কি পিকচার লাইক ইমেজ। হ্যাঁ, তার গার্ডেন, তার ল্যান্ডস্কেপ, দোজ আর দ্য মেইন ইস্যুস রাদার দেন হচ্ছে কি প্যালেসের যে বিল্ডিং এলিমেন্ট ইটসেলফ। তুমি যে এইভাবে নেচারের মধ্যে বিল্ডিংটাকে তুমি মার্জ করে দিচ্ছ, দ্যাটস দ্য ইস্যু, নট দ্য বিল্ডিং ইটসেলফ। তোমাকে ওটাকে নিয়ে অনেক ক্যারিকেচার করতে হবে, এটা আসলে রোমান্টিক আর্কিটেক্টর বিলিভ করতো না আর কি। সো প্লান্টিং অফ ট্রি, তারপর হচ্ছে গিয়ে তোমার প্যাটার্ন অফ ল্যান্ডস্কেপ, দোজ আর দ্য থিংস দ্য রোমান্টিসিস্ট আর্কিটেক্ট ডু ইম্প্যাক্ট অন দ্য। সো তার মানে হচ্ছে কি যে গার্ডেন মুভমেন্টটা তখন একটা ইনিশিয়েট হয় আর কি ইংলিশ আর্কিটেকচারে। So Blenheim Palace is home
to one of the most impressive collection of paintings in Europe এবং প্রচুর ব্লেনহেম প্যালেসের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের পেইন্টিং তোমার আছে পুরো অল ওভার দ্য ইউরোপ। অনেকেই এসেছে ব্লেনহেম প্যালেসকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওরা এটাকে তোমার একটা ক্যানভাসে ক্যাপচার করেছে। With more than 300 years of history of discovery, Blenheim Palace offers visitors an immersive and fascinating experience. Blenheim Palace was built in the early 18th century to celebrate victory over the French in the War of the Spanish Succession. এটা হচ্ছে সেই ব্লেনহেম প্যালেস, যেখানে তুমি দেখতে পাচ্ছ দূরে একটা সিলটের মতো একটা স্ট্রাকচার, বাট ওয়ারেজ তোমার এখানে যে গ্রিন তোমার গাছ, এখানে একটা দেখো একটা একটা তোমার এই যে ওয়াটার বডির উপরে একটা ব্রিজ, দ্য পাথওয়ে, এই যে এখানে একটা কার্ভ লাইন, দিস আর দ্য থিংস যেটা রোমান্টিক আর্কিটেক্টরা বিলিভ করে, নট দ্যাট তার একদম পুরোপুরি সামনাসামনি বিল্ডিংটা কেমন সেটা। এটা হচ্ছে ব্লেনহেম প্যালেসের ভিতরে যে প্যাটার্ন ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে পেছনের সাইড অ্যাকচুয়ালি, এটা আমরা আগের ছবিতে দেখেছিলাম ভিতরের সাইডে। সো ইনার ইনার একটা প্লেস আর কি, যেখানে তোমার দেখা যাচ্ছে ব্লেনহেম প্যালেসটাকে। দিস ইজ দ্য ব্রিজ দেখা যাচ্ছে। তো তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো ইটসেলফ বিল্ডিংটার যে এলিমেন্ট ক্যারেক্টারিস্টিক সেটা নিয়ে আমি খুব একটা কোথাও খুব একটা ডিটেইল পাইনি। হ্যাঁ, এবং এটা মোর আসলে মেডিভেল বা ক্লাসিক্যাল পিরিয়ডের যে স্টাইল অফ ওয়ার্ক সেটাই মানে এখানে রিফ্লেক্ট করা, স্টোন ব্রিক সেটার সাথে যে মেডিভেল যে ফর্টিফিকেশন টাইপ একটা ব্যাপার, সিমেট্রিক্যাল একটা সিচুয়েশন, বাট আবার অ্যাসিমেট্রিও আছে, মানে এখানে একটা এল টাইপের প্যাটার্ন আছে যেখানে আবার এখান থেকে এটা নাই। হ্যাঁ, সো এবং এই যে পুরো ল্যান্ডস্কেপের মাধ্যমে এটাকে দেখা, দিস আর দ্য থিংস যেটা তোমার এখানে মেইন ফিচার্স রাদার হচ্ছে কি বিল্ডিং এর অন্য এলিমেন্ট থেকে। ইনভেরিবি ক্যাসেল হচ্ছে গিয়ে আরেকটা তোমার এরকম ক্যাসেল, যেটা এটাও একটা এটাও স্কটল্যান্ডে, এবং এটাও অনেকটা তোমার যে ব্লেনহেম প্যালেস থেকে ইনফ্লুয়েন্স, লেখাও আছে যে ইটস অলসো ইন্সপায়ার্ড বাই ব্লেনহেম প্যালেস এন্ড ক্যাসেল ফোর্ট ইন 17th সেঞ্চুরি। হ্যাঁ, কিন্তু এটা ডিজাইন করেছিলেন, ইট ওয়াজ দ্য রেসিডেন্স অফ দ্য ডিউক অফ অ্যাগ্রিল, chief of Clan Campbell since the 17th century. The residence is mainly a new Gothic style of the mid-18th century. The designers who worked there include William Adam and Roger Morris. আমরা ছবিটা দেখি, এটাও দেখো যে ব্লেনহেম প্যালেসের মধ্যে কিন্তু বিশাল একটা ওয়াটার বডি, পাহাড়, এই যে ল্যান্ডস্কেপ, হ্যাঁ আশেপাশে ল্যান্ডস্কেপের মধ্যে ওই যেটা স্ট্রাকচারটা বসে আছে, দ্যাট মিনস হচ্ছে কি এখানে স্ট্রাকচারটা আসলে যে মেডিভেল স্ট্রাকচারের মধ্যে ফোর্টিফাইড, তোমার যে পাইলন আছে, পাইলনের মধ্যে তোমার বিল্ডিংটা, তার মানে ইটসেলফ বিল্ডিংটা থেকে তোমার এই ল্যান্ডস্কেপ তার সাথে যে মার্জ হয়ে যাওয়া, সেটা এখানে মেইন ফিচার্স রোমান্টিসিজম। এটা যদি বিল্ডিংটাকে তুমি আপ মানে ক্লোজলি দেখো আর কি, দেখা যাচ্ছে রাউন্ড ফিচার্স গুলা যেটা মেডিভেল গথিক মেডিভেল আর কি বলছে, গথিক পিরিয়ডের, এবং ভেরি অ্যাডল্ট সারফেস, যেখানে ল্যান্ডস্কেপটাই আসলে ইম্পর্টেন্ট রাদার হচ্ছে বিল্ডিং এর এলিমেন্ট ওয়াইজ আর কি। এটা হচ্ছে স্ট্রবেরি হিল, দ্য গথিক স্টাইল, অ্যানাদার গথিক স্টাইল একটা তোমার একটা রেসিডেন্স, এটা হচ্ছে একটা হাই অফিসিয়ালস এর একটা রেসিডেন্স। হ্যাঁ, এবং এখানে এটাও মানে ইংলিশ রেসিডেন্স। হ্যাঁ, এবং যেখানে দেখা যাচ্ছে যে তোমার হোয়াইট সারফেস, হ্যাঁ, এবং যে মেডিভেল যে দেখো যে পয়েন্টেড আর্চ, পয়েন্টেড ডোম টাইপের আর কি, যে অনেকটা শার্প ডোম, এবং যে সার্কুলার একটা একটা এলিমেন্ট যেটা তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে পয়েন্টেড একটা ডোমের মতো, যেখানে সার্কুলার ইয়ার পাশে ফর্টিফিকেশনের ইয়ার পাশে যে পাইলনের পাশে, এবং এই যে ট্রিটমেন্ট গুলো দেখো, ইভেন তোমার এখানে যে আর্ক ওয়ে গুলো আছে, এই আর্ক ওয়ে এবং এই আর্ক ওয়ে ব্লেনহেম প্যালেসের যে আর্ক ওয়ে গুলো মোটামুটি একটা সিমিলার টাইপ অফ থিংস আমরা দেখতে পাচ্ছি আর কি স্টাইল অফ ওয়ার্কের মধ্যে। এইগুলাই হচ্ছে আর্কিটেকচারাল এলিমেন্ট বলতে পারবো। হ্যাঁ, দিস ইজ দ্য ইনসাইড অফ দ্য যে স্ট্রবেরি হিল, যেখানে তোমার হাইট খুব একটা বেশি না। হ্যাঁ, এবং এখানে হচ্ছে কি যে খুব মানে খুব বেশি এটাকে নিয়ে মানে বলার কিছু নাই আসলে, কারণ ওরকম কোনো ফিচার ওরা মানে অ্যাড করেনি। মোর হচ্ছে গিয়ে ওরা মানে সারাউন্ডিংস এর সাথে কিভাবে মার্চ করবে, সারাউন্ডিংস এর সাথে কিভাবে এটাকে দেখবে, সেটাই হচ্ছে গিয়ে মানে যেটা আমরা আর্ট বা পোয়েট্রি বা মিউজিকের রেভলিউশনারি একটা মুভমেন্ট দেখেছিলাম তোমার রোমান্টিসিস্টদের, সেই রোমান্টিসিস্টদের আর্কিটেকচারে আসলে খুব একটা কিছু নেই, এবং মোস্টলি হচ্ছে ওদের যে ভ্যাকেশন হাউস বা সামার হাউস, হ্যাঁ, যে ইংলিশ বা ফ্রেঞ্চ সামার হাউস গুলা মোস্টলি হচ্ছে তোমার রোমান্টিক পিরিয়ডে করা, যেখানে ল্যান্ডস্কেপের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে, এবং
ল্যান্ডস্কেপটা এখানে মানে মূল একটা ব্যাপার আর কি। হ্যাঁ, আমি এখানে 5 মিনিট অফ দিচ্ছি, আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে? জি ম্যাডাম। সাউন্ড শোনা যায়? Is one of the most important historical events of all time. Unlike a lot of what gets called history, Romanticism isn't a war or a piece of technology or a political event. It refers to the birth of a new set of ideas. It's about a mindset and a way of feeling. Romanticism began in Western Europe in the mid-18th century in the work of artists, poets, and philosophers, and it subsequently spread all over the world, changing how millions of people look at nature, children, love, sex, money, and work. We are all now, more or less, in some aspects of our sensibilities, romantics. Romanticism is best understood as a reaction to the birth of the modern world. Some of its key features: industrialization, secularization, and consumerism. What follows are some of the central moments in the history of Romanticism. The Marais, Paris, May 1762. The Swiss philosopher Jean-Jacques Rousseau publishes a book about the raising of children, Emile, or On Education. It contains diatribes against the oppressive world of adults and praises the natural goodness, spontaneity, and wisdom of little children. It is at points extremely anxious to get mothers to breastfeed their offspring, the first sustained argument for this practice in Western civilization. The world around Rousseau is growing ever more rational, scientific, and technologically based. It's increasingly sensible, planned, sterile, and bureaucratic.
Against all of this, Rousseau emphasizes the child, the original rebel, the representative of everything that's pure, unschooled, and outside of adult discipline. It's the seat of creativity and genius. For the first time in Western history, glamour is directed not at the attainment of reason and adult self-control, but at the freedom from tradition and the natural innocence and sweetness of the child. Brook Street, London, August 1770. A precocious 17-year-old poet called Thomas Chatterton downs some arsenic and ends his life in a tiny attic apartment. He kills himself because no one wants to publish his poetry, which is concerned with beauty and wisdom, and because his uncomprehending family are applying pressure for him to become a lawyer. A cult soon grows up around the young, beautiful poet with shoulder-length chestnut hair. He becomes an emblem of something that will become very important for romantics: the idea of the sensitive, doomed person, often an artist, rejected by a cruel, vulgar world. Chatterton stands at the head of a long line of romantic heroes that will stretch from Byron to Keats to Van Gogh and eventually all the way to Jim Morrison and Amy Winehouse. Romanticism borrows from Christianity. The romantic hero is a secularized, Christ-like figure, the loser who is in truth deeply noble in the eyes of the few who understand. Leipzig, Germany, 1774. The German author Goethe publishes the quintessential romantic love story, The Sorrows of Young Werther. It tells the story of a passionate, doomed love affair between a young poet called Werther and a beautiful, clever young woman called Charlotte. Unfortunately for Werther, Charlotte is married, so the love is impossible from the very start. But that doesn't stop Werther, a dreamy and practical young man who loves the arts above all else. Like Chatterton, Werther is under pressure to have a sensible career and join bourgeois life, but he can think of only one thing: the impulses of his heart. Eventually, Werther can't take it anymore and kills himself. But rather than condemning him as a lunatic and a hothead, Goethe, one of the founding fathers of Romanticism, directs all our sympathies towards Werther. We're supposed to be on his side, admiring his passionate and entirely practical attitude to love. The book becomes the most popular novel of a generation. 3 million copies are printed. Napoleon declares it the greatest work of European literature, and it dramatically changes how many people think of love, privileging dramatic outpourings of feeling over more traditional, rational concerns for class, lineage, and money. For a romantic, it's always right and noble to follow your heart. The disastrous results that follow aren't any argument. They're just proof of how desiccated and heartless the so-called adult, sensible world can be. Madrid, Spain, 1798. The artist Francisco Goya produces one of his most iconic images, titled The Sleep of Reason Brings Out Monsters. It captures a quintessential romantic interest in the limits of reason and the power of the irrational of humans' fragile minds. To be romantic is to have sympathy for madness and to hold an almost vengeful attitude towards bombastic claims as to the triumph of rationality, science, and logic. The Lake District, England, December 1799. A young English poet called William Wordsworth and his sister Dorothy move into what's set to become one of the most famous residences in the history of English literature, Dove Cottage in Grasmere, on the edge of the Lake District. Here they will spend the next 9 years, and Wordsworth will write some of the greatest poetry in the English language, celebrating something that's very under threat: the natural world. He'll write about daffodils, oak trees, clouds, butterflies, and rivers, and his work will charm and seduce Europe. Within a generation, there will, in Wordsworth's own estimation, be more tourists than sheep in the Lake District. Most importantly, running through Wordsworth's poetry is an abiding hatred for everything mechanical and industrial. When many years later a railway line threatens to pass through the Lake District, Wordsworth and his followers do everything they can to have the train, symbol of Wordsworth's hated technology, rerouted. To be a romantic is to take the side of nature against industry. It's to prefer a daffodil to a viaduct, a tree to a factory. At the moment when huge swathes of Britain are being covered in often monstrous new cities that are making Europe rich, Wordsworth, quintessential romantic, speaks up for the natural and the simple life. Niagara, United States, September 1829. The American painter Thomas Cole paints one of his most characteristic images of the mighty Niagara Falls with a couple of Native Americans in the foreground. Cole makes his name as a painter of sublime scenes, vast landscapes of the American interior, showing nature at its most dignified and impressive.
man looks lost and puny by comparison. This too is a typical romantic attitude, for romantics don't believe in God, but they go in search of the emotions one might once have had around religion and locate them in the big, wide open spaces of nature. To be a romantic is to find relief from the pressures of competitive city life in a sort of natural grandeur that transcends all human achievements and concerns. Westminster, London, April 1847. 14 years after some fairly incompetent officials destroy the British Parliament with fire, a new building reopens designed by a rising star architect, Augustus Pugin. Oddly, even though the building is new, it's made to look old, very, very old, medieval in fact. It's full of suits of armor and seated angels. When the architect Pugin defends the building, he argues that his building is noble because it harks back to his country's pre-industrial past, before it grew obsessed, he's careful to add, with money or technology. It begins a cult of the Middle Ages, a big theme in Romanticism, which identifies in the world of knights and castles a nobility that is thought missing from the factories and shopping arcades of the modern world. Saint-Germain, Paris, May 1863. The French poet Charles Baudelaire writes a prose poem celebrating an unusual character whom he calls a flâneur, a stroller or loafer, a casual wanderer who has no particular job to go to and just spends his time observing busy street life of the modern city, threading his way through the crowds, strolling instead of rushing, sampling people's conversations and creating narratives for others' lives. Baudelaire, a typical romantic, admires the flaneur's playfulness and lack of practicality. This person isn't a waste of time. It doesn't matter that he doesn't have a job. For Baudelaire, he is a prince, unlike the boring wage slaves rushing to the new offices and cabinets. Le Havre, April 1891. The French painter Paul Gauguin set sail for Tahiti, hoping to escape everything that is artificial and conventional. He lives in the Pacific South Seas on and off for the rest of his life, drawing young native women looking relaxed and natural without anything on. They are, in his eyes, evidence that civilization is what has made us sick, a core romantic belief. The Romantic movement has permanently changed our sensibilities. As the world has grown ever more technological and rational, Romanticism has come to stick up for the irrational, the untrained, the exotic, the childlike, and the naive. There is naturally something a bit adolescent and immature within Romanticism, but then again, it can be something rather heartless, cold, dogmatic, and arrogant in many aspects of modernity. One hopes this isn't going to be the end of the story, that we may in the future learn to soften the worst sides of modernity through the best sides of Romanticism, in order to create a more evolved alternative, what one might term an age of maturity. কে বারবার বের হয়ে যাচ্ছ আবার ঢুকছো? আচ্ছা, সো আমাদের আজকে রোমান্টিসিজমের এই লেকচারটা শেষ, এবং আমি নেক্সট ক্লাসে তোমাদের এই রোমান্টিসিজম এবং নিউ ক্লাসিসিজমের একটা টেস্ট নিতে চাই, ক্লাস টেস্ট। আমি দুইটাই লেকচারই তোমাদেরকে পোস্ট করে দিব ক্লাসরুমে আজকেই। সো নেক্সট ক্লাসে আমরা নিউ টপিক শুরু করব, এবং তারপর তার সাথে তোমাদের আমি কি করব যে একটা টেস্ট আমরা নিব আর কি। তোমাদের আর কোনো কথা আছে এটাতে? শুনতে পাচ্ছো? জি ম্যাম। ম্যাম অনলাইনেই হবে ম্যাম? আমাদের যদি অফলাইনে ক্লাস হয় তাহলে অফলাইনে হবে, না হলে আমাদের অনলাইনে হবে। ওকে ম্যাম। অনলাইনে হলো তাহলে মানে কোয়েশ্চেনের প্যাটার্ন অন্যরকম করতে হবে। গুগল ফর্ম তোমাদেরকে দিয়ে দিব, গুগল ফর্মের মধ্যে তোমরা ফিল আপ করে দিবে আর কি। হ্যাঁ, কিন্তু ওই যে আমাদের আগে যে টেকনিক ছিল, ক্লাস টেস্টের সময় তোমাদের সবার ক্যামেরা অন রাখতে হবে এবং ক্যামেরা অন করে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তবে চেষ্টা করবো আমরা যদি ইয়া হয় আর কি, তোমাদেরকে মানে মঙ্গলবার পরীক্ষা দিতে পারবা টিউসডেতে, তো তোমাদের জন্য ঝামেলা কম হতো। হ্যাঁ, 15 মঙ্গলবারে মিনিটসের। ম্যাম 4টার পরে পারবো ম্যাম, মানে মঙ্গলবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ম্যাম আমাদের উইদাউট এনি ব্রেক ক্লাস। তাই না? জি ম্যাম। কোনো ব্রেক নেই তোমাদের ক্লাস? দুইটা তোমাদের কি দুইটা থিওরি, দুইটা ডিজাইন, নাকি অন্য সেশনাল? না ম্যাম, দুইটা সেশনাল, অন্য সেশনাল আছে ম্যাম। সেশনাল এরপরে থিওরি, এরপরে আবার ডিজাইন, এরপরে হচ্ছে আবার থিওরি ম্যাম, মানে উইদাউট এনি ব্রেক। ঠিক আছে, তাহলে তোমরা কোনটা স্যাটারডেতে? ম্যাম স্যাটারডেতে ম্যাম পারতে পারি ম্যাম, ওটা আসলে
সেশনালটা কখন স্যাটারডে দেয় ম্যাম ওটার উপর স্যাটারডে তো জেনারেল থার্সডে রুটিন ফলো করে আর কি, তাই তো? জি ম্যাম। ম্যাম আমাদের স্যাটারডেতে দুইটা ডিজাইন হবে, মানে বুধ আর বৃহস্পতির দুইটা ডিজাইন, শনিবার দিন দুইটা হবে। হ্যাঁ, কিন্তু এটা কয়টা থেকে, সকাল থেকে না 8টা থেকে? আমি যতটুকু সকাল, জানি হবে জি ম্যাম, জি সকাল ম্যাম 8টা 8টা থেকে থেকে আর একটা 8টা ক্লাস থেকে 12টা 2টা থেকে। 8টা থেকে 1:30। আমারও সকাল 8টা থেকে 1:30 পর্যন্ত ডিজাইন ক্লাস, তো আমরা আড়াইটার দিকে নিতে পারি, আমরা দুইটা 2:30-তে। ম্যাম ডাবল ডিজাইন, তো আমাদের হ্যাঁ, হচ্ছে ডাবল টানা ডিজাইন ক্লাস। ডাবল ডিজাইন মানে 8টা থেকে তোমার 1:30 পর্যন্ত হবে। ম্যাম আমাদের 8:30 থেকে 2টা পর্যন্ত ম্যাম। তাহলে আড়াইটা 2:30 ঠিক আছে মনে হয়, কারণ 15 মিনিটস লাগবে আমাদের ম্যাক্স, বা 20 ওকে মিনিটস। ম্যাম। জি ম্যাম। এটা কি আমরা 2:30 স্যাটারডে, এই স্যাটারডে দিতে চাও নাকি পরের স্যাটারডে দিবা, সেটা বলো। ম্যাম আমাদের সার্ভে টেকনিক একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে, সার্ভে প্র্যাকটিক্যাল, ওইটাও স্যাটারডে হতে পারে, কিন্তু আমাদের হচ্ছে এখনো জানায় নেই। আমি এটা শিওর করি ম্যাম আপনাকে। তুমি শিওর করো, কিন্তু বলো যে যদি আমি আড়াইটা থেকে নেই, তোমরা তাহলে 2:45-টার কথা বলে দিও, 2:45। আচ্ছা ম্যাম। ঠিক আছে? আমার ম্যাক্সিমাম 15 মিনিট লাগতে পারে, 15 মিনিট বা 20 মিনিট, ঠিক আছে? তো তোমরা আমি জানতে চাচ্ছি এই স্যাটারডে দিবা নাকি তার পরের স্যাটারডে দিবা, সেটা আমাকে বলো। মানে এই স্যাটারডে হলে 18 তারিখ আর কি, 2 দিন পরে। আর তা না হলে হচ্ছে 25শে নভেম্বর। কোনটা কমফোর্টেবল তোমরা? আমার কোনটাতে প্রবলেম নেই। ম্যাম পরের স্যাটারডে দেই ম্যাম। মানে 25শে নভেম্বর, তাই তো? জি ম্যাম। ওকে, তাহলে ডান। যদিও আমরা এখনো বুঝতে পারছি না মানে এটা এই এই রুটিন ঠিক থাকবে কিনা, কারণ আবার যদি পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা আবার রিস্কেডিউল করবো। ঠিক আছে, এখন তাহলে আমরা 25শে নভেম্বর আমরা একটা ক্লাস টেস্ট নিবো 2:30-তে, তোমার লেকচার 1 আর 2 এর উপরে। হ্যাঁ, ওকে ম্যাম। রোমান্টিসিজম এবং নিউ ক্লাসিসিজম। তাহলে আমি ওভাবেই আমার রুটিনটা সেট করে নিচ্ছি। হ্যাঁ, জি ম্যাম। ওকে, আমি তো অ্যাটেন্ডেন্স নিচ্ছি। হ্যাঁ, তোমাদের যদি কোয়েশ্চেন থাকে কোনো আমাকে করতে পারো এটা রিলেটেড, মানে থিওরি, যে আজকে যে লেকচারটা দিলাম। একটু দাঁড়াও। আচ্ছা, আমার কাছে যে লিস্টটা আছে সেটা দিয়ে আমি কল করছি, তোমরা আমাকে বলো যে লিস্টটা যদি চেঞ্জ হয়। আজকের ডেট হচ্ছে কত? 14, 15, 15, 11, 23। রোল 13, রাইসা প্রেজেন্ট। রাইসা প্রেজেন্ট। একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, রাইসা। Yes, ma'am. রোল 13 প্রেজেন্ট। Present, ma'am. রোল 28 ফারহানা আনজুম, ও কি তোমাদের সাথে আছে এবার? জি ম্যাম, আছে আমি। অ্যাবসেন্ট। 31 নিহাল, অ্যাবসেন্ট।
35, Fiza, Present, ma'am. present. 57, Tosif, Present, ma'am. present. Roll 1, Walid, Present, ma'am. present. Roll 3, Ma'am, absent. absent. Roll 4, absent. Roll 5, absent. Roll 6, Present, ma'am. present. Roll 8, absent. Roll 9,